অর্থনীতির সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, পাশাপাশি মাস্টার্স প্রিলিমিনারির। এখন আমি তোমাদের বিস্তারের 5 নম্বর ক্লাসটা নেব। ক্লাসটা নেওয়ার আগে যারা ইউটিউবে প্রথম ক্লাস দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে সবগুলো ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে ইউটিউবে যেখানে ভিডিও দেখছো তার নিচে আমার চ্যানেলের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা লেখা আছে। এখানে একটা গোল বৃত্ত আছে। তোমরা এখন যদি এই গোল বৃত্তে যদি প্রেস করো তাহলে আমার চ্যানেলের ভিতরে চলে যেতে পারবে। আর এমনি যদি গুগলে যদি আকমল হোসেন মালিহা লেখে সার্চ করো তাহলে ইকোনমিক্স সেন্টার এটা পেয়ে যাবে, আমার চ্যানেল পেয়ে যাবে। কিন্তু এই বৃত্তে প্রেস করে তোমাদেরকে চ্যানেলের ভিতরে যেতে হবে। যাওয়ার পর উপরে দেখবা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে তোমরা তোমাদের ফার্স্ট ইয়ারের অনেক ক্লাসগুলো পেয়ে যাবে, সেকেন্ড ইয়ারের ক্লাস পেয়ে যাবে, বিভিন্ন ইয়ারের ক্লাসগুলো রয়ে গেছে। তার কথা না বলে আমি এখন বিস্তারের 5 নম্বর ক্লাসটা এখন নেব। এবং একটা কথা বলে রাখি, প্লে লিস্টে এটা অধ্যায়ের নাম দেওয়া হয়েছে মৌলিক পরিসংখ্যান। অর্থাৎ আমি চাচ্ছি যে ফার্স্ট ইয়ার ও মাস্টার্স প্রিলিমিনারি পরিসংখ্যানটা যে একটা অধ্যায়ের ভিতরে রাখার জন্য। এই জন্য যখন মৌলিক পরিসংখ্যানে প্রেস করবে প্লে লিস্টে গিয়ে, সেখানে প্রথম 18টা ক্লাস পাবে কেন্দ্রীয় প্রবণতার, এরপর বিস্তারের ক্লাসগুলো পাবে। ঠিক আছে? এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা কি করবে দেখবে। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব, যে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করা। তারপর কোন গ্রামে আয় বৈষম্য কম একটা ইনফরমেশন দেওয়া আছে। গ্রাম এক্স, গ্রাম ওয়াই, লোক সংখ্যা গ্রাম এক্স এ 600 জন, আয় 175, বেদাঙ্ক 100। গ্রাম ওয়াই এ লোক সংখ্যা 500, আয় 186 মানে 186, বেদাঙ্ক 81 মানে 81। এখানে দুটো প্রশ্ন দেয়া আছে। প্রথমেই বলেছি সম্মিলিত পরিমিত ব্যবধান বের করার জন্য আমি তোমাদেরকে যে পরিমিত ব্যবধানের সূত্র দিয়েছি, গড় ব্যবধানের সূত্র দিয়েছি, কিন্তু সম্মিলিত পরিমিত ব্যবধানের সূত্র এখনো দেই নাই। এই জন্য আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে সম্মিলিত পরিমিত ব্যবধান এই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয়া, আর পাশাপাশি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই সমস্যার কি করা, সমাধান করা। আর কেউ যদি মনে করো আমার ক্লাস দেখে এই সমাধান পাওয়ার পর পরিসংখ্যানের কোর্স শেষ, বাকি সব পারবো, জি না। দয়া করে কি করবা, পরিসংখ্যানের বই যে কোনো স্যারের একটু কি করবা, ফলো করবা। তাহলে একটু এদিক সেদিক ডাক একটু চেঞ্জ হতে পারে, ওগুলা কি করবা, করে নিবা। যদি ওনাদের নিয়ম যদি বুঝতে অসুবিধা হয়, আমি যেভাবে করেছি সেইভাবে কি করবা, করে নিবা। ঠিক আছে? তা আসো সম্মিলিত পরিমিত ব্যবধান। আসলে প্রথমে আমি সম্মিলিত বেদাঙ্কের সূত্র লিখব। কি লিখব? সম্মিলিত বেদাঙ্কের সূত্র লিখব। তারপরে সম্মিলিত বেদাঙ্কের মান বের করার পর বর্গমূল নিয়ে আমি সম্মিলিত পরিমিত ব্যবধান বের করব। কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা জেনেছি যে পরিমিত ব্যবধান হচ্ছে বেদাঙ্কের বর্গমূল। অর্থাৎ বেদাঙ্ক বের করে বর্গমূল নিলে পরিমিত ব্যবধান হয়ে যাবে। এই জন্য আমি সম্মিলিত বেদাঙ্কের সূত্রটা লিখছি। n1 সিগমা 1 স্কোয়ার প্লাস কত d1 স্কোয়ার প্লাস n2 সিগমা 2 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, n1 প্লাস n2 প্লাস ডট ডট প্লাস ডট ডট। দেখো, যদি তোমার ইনফরমেশন যদি দুইটা থাকে তাহলে প্লাস ডট ডট দেওয়ার দরকার নাই। যদি তিনটা থাকে তাহলে এখানে হবে প্লাস n2 পর n3, সিগমা 2 জায়গায় সিগমা 3 স্কোয়ার প্লাস d2 জায়গায় d3 স্কোয়ার, এখানে প্লাস n3, মানে ক্রমান্বয়ে চলবে। আচ্ছা, আমি সূত্রটা দুইটার আলোকে লিখলাম। কয়টার আলোকে লিখলাম? দুটোর আলোকে লিখলাম। এখন সূত্রটা একটু পরিচয় করে দিই, কারণ সূত্রের পরিচয়টা যদি ক্লিয়ার না হয় সূত্রের প্রয়োগ কিন্তু ক্লিয়ার হবে না। তো সূত্র পরিচয়টা ক্লিয়ার করে দিই। n1 হচ্ছে ওই সম্মিলিত পরিমিত ব্যবধান। মানে কি সম্মিলিত পরিমিত ব্যবধান? হচ্ছে যে এমসি কলেজের শিক্ষার্থীদের যে পরিমিত ব্যবধান, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের যে পরিমিত ব্যবধান,
ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে পরিমিত ব্যবধান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের পরিমিত ব্যবধান, কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের পরিমিত ব্যবধান, সবার পরিমিত ব্যবধানের সমন্বয়ে একটা পরিমিত ব্যবধান, এটা হচ্ছে সম্মিলিত পরিমিত ব্যবধান। তো সেক্ষেত্রে N1 হচ্ছে একটি নিবেশনের গণসংখ্যা, মানে চিটং কলেজের ছাত্র সংখ্যা। ঠিক N2 হচ্ছে MC কলেজের কি শিক্ষার্থী সংখ্যা বা ছাত্র সংখ্যা, ঠিক আছে জি। তো N1 হচ্ছে মানে নিবেশনের মোট গণসংখ্যা, সিগমা ওয়ান স্কোয়ার হচ্ছে প্রথম নিবেশনের বেধাঙ্ক। যদি প্রথম নিবেশনের পরিমিত ব্যবধান দেওয়া থাকে, বর্গ নিয়ে কি করব, বেধাঙ্ক বের করব, সিগমা ওয়ান স্কোয়ার। তো সিগমা টু স্কোয়ারও একই কথা। আর D1 স্কোয়ারটা কি, D1 স্কোয়ারটা একটু বুঝে নাও আগে, D1টা বুঝতে হবে। এটা হচ্ছে x1 বার মাইনাস x বার, এর মানে সম্মিলিত গড় হতে প্রথম নিবেশনের গড়ের পার্থক্য, বিচ্যুতি। সম্মিলিত গড় হতে প্রথম নিবেশনের গড়ের বিচ্যুতি। তাহলে একইভাবে D2টা কি হবে, x2 বার মাইনাস x বার, এর মানে সম্মিলিত গড় হতে দ্বিতীয় নিবেশনের গড়ের বিচ্যুতি বা পার্থক্য হচ্ছে D2। এরপর এটা বের করার পর আমরা কি করব, বর্গ নিলে D1 স্কোয়ার পেয়ে যাব, বর্গ নিলে D2 স্কোয়ার পেয়ে যাব। তাহলে একটু ব্যাখ্যা করি। মনে করো দুটি কলেজ, একটা কলেজ হচ্ছে MC কলেজ, আর একটা কলেজ মনে করো কক্সবাজার সরকারি কলেজ। তো কয়টা কলেজ, দুটো কলেজ। তাহলে এই N1 হচ্ছে MC কলেজের শিক্ষার্থীদের সংখ্যা, আর N2 হচ্ছে কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সংখ্যা। সিগমা ওয়ান স্কোয়ার হচ্ছে MC কলেজের শিক্ষার্থীদের বেদাঙ্ক, সিগমা টু স্কোয়ার হচ্ছে কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের বেদাঙ্ক। D1 হচ্ছে D1 স্কোয়ার পরে D1টা হচ্ছে x1 বার মাইনাস x বার, D2টা হচ্ছে x2 বার মাইনাস x বার। তাহলে এখন এই x বারটা কি হচ্ছে, সম্মিলিত গড়, কম্বাইন্ড মিন, এটা বের করে দেখিয়েছি কেন্দ্রীয় প্রবণতাতে। আর x1 বার হচ্ছে MC কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বা গড় আয় বা গড় উচ্চতা যাই বলো না কেন, x2 বার হচ্ছে কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের গড় নাম্বার বলো, গড় আয় বলো, যাই বলো। তাহলে এখন একটা বিষয় মনে রাখো যে সম্মিলিত পরিমিত ব্যবধান, এটা কিন্তু বেদাঙ্কের সূত্র। কার সূত্র, সম্মিলিত বেদাঙ্ক। তো সম্মিলিত বেদাঙ্ক বলো আর সম্মিলিত পরিমিত ব্যবধান বলো, আমি বেদাঙ্কের কথা বলছি। সম্মিলিত বেদাঙ্ক যদি বের করতে চাই অথবা সম্মিলিত পরিমিত ব্যবধান যদি বের করতে চাই, একই কথা, কারণ বর্গমূল নিলে সম্মিলিত পরিমিত ব্যবধান বেরিয়ে যাবে। বের করতে চাই তাহলে কি কি দরকার আমি লিখে দিচ্ছি, খাতায় লিখে রাখো, ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে গণসংখ্যা, প্রথম হচ্ছে গণসংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমাকে মোট গণসংখ্যা আমাকে জানতে হবে। যদি দুটো নিবেশন দেওয়া থাকে তাহলে দুটো নিবেশনের মোট গণসংখ্যা আমাকে জানতে হবে। যদি তিনটি নিবেশন দেওয়া থাকে, তিনটি নিবেশনের মোট গণসংখ্যা আমাকে জানতে হবে। যেমন দেখো এখানে বলেছে আমাকে x গ্রাম y গ্রাম, লোক সংখ্যা x গ্রামে 600 জন, y গ্রামে 500 জন। এর মানে x গ্রামের জনসংখ্যা আমি N1 ধরবো। কি ধরবো, N1। N1 ইকুয়াল টু কত ধরবো, 600। y গ্রামের জনসংখ্যা N2 ইকুয়াল টু কত ধরবো, 500। কারণ যদি N1 যদি পছন্দ না হয় x গ্রাম, তো n এর নিচে ছোট্ট করে x, n এর নিচে ছোট্ট করে y লিখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো গণসংখ্যা জানতে হবে। 2 নাম্বার কি জানতে হবে, দেখো 2 নাম্বার জানতে হবে বেধাঙ্ক। 2 নাম্বার জানতে বেধাঙ্ক, যেটাকে সিগমা স্কোয়ার দ্বারা বলা প্রকাশ করা হয়। এটা সিগমা স্কোয়ার, ঠিক আছে, বেধাঙ্ক। হ্যাঁ, এই বেধাঙ্কটা কার, এই বেধাঙ্কটা হচ্ছে সিগমা, এটা তো সম্মিলিত, এটা সি দিয়ে দিই, কম্বাইন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে এক কাজ করি, একটু সি দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে কম্বাইন্ড মানে সম্মিলিত গড়।
হ্যাঁ, এই বেদাঙ্কটা হচ্ছে কোন বেদাঙ্ক? এই বেদাঙ্কটা হচ্ছে যে দুটো নিবেশন দেওয়া থাকে, দুটো নিবেশনের বেদাঙ্ক। প্রথম নিবেশনের বেদাঙ্ক সিগমা 1 স্কয়ার জানতে হবে, দ্বিতীয় নিবেশনের বেদাঙ্ক সিগমা 2 স্কয়ার জানা থাকতে হবে। যেমন আমার এখানে বলেছে এক্স গ্রামের বেদাঙ্ক হচ্ছে 100, মানে সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু 100। ওয়াই গ্রামের বেদাঙ্ক হচ্ছে কত? সিগমা 2 স্কয়ার ইকুয়াল টু 81। অনেক সময় বেদাঙ্ক না দিয়ে পরিমিত ব্যবধান দিতে পারে, অসুবিধা কি? আমাকে বলেছে মনে করো এক্স গ্রামের পরিমিত ব্যবধান 10, তাহলে আমি কি লিখবো? সিগমা 1 ইকুয়াল টু 10, সুতরাং সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু কত? 100। এইটা 81 না দিয়ে বলবে পরিমিত ব্যবধান 9, সাথে সাথে আমি সিগমা 2 স্কয়ারে ট্রান্সফার করব, 9 এর বর্গ হচ্ছে 81। ক্লিয়ার? যাক, তা আমি বলছি বেদাঙ্ক দেওয়া থাকবে সিগমা স্কয়ার অথবা পরিমিত ব্যবধান দেওয়া থাকবে। কার? প্রতিটি নিবেশনের। কার? প্রতিটি নিবেশনের। 3 নাম্বার কি দেওয়া থাকবে? 3 নাম্বার হচ্ছে গড় দেওয়া থাকবে। 3 নাম্বার কি দেওয়া থাকবে? গড়, এক্স বার। গড় দেওয়া থাকবে কার? প্রতিটি নিবেশনের গড় দেওয়া থাকবে। যদি 3টা নিবেশন হয় 3টা নিবেশনের গড় দেওয়া থাকবে। আমার উদাহরণে কয়টা নিবেশন আছে? 2টো নিবেশন, একটা এক্স গ্রাম আর একটা হচ্ছে ওয়াই গ্রাম। দুইটা ভিলেজ দেওয়া আছে, একটা ভিলেজের নাম দেওয়া হয়েছে এক্স আর একটা ভিলেজের নাম দেওয়া হয়েছে ওয়াই। লক্ষ্য করো, আবার এক্স গ্রামের গড় আয় এক্স বার 1 কত দেয়া আছে? 175 টাকা। আবার ওয়াই গ্রামের গড় আয় এক্স বার 2 দেয়া আছে কত? 186 টাকা। কেউ বলতে পারে স্যার এখানে ওয়াই, আপনি ওয়াই ধরলেন না। হ্যাঁ, ওয়াই ধরলে ভালো হইতো, আমি এক্স বার 1 এর সাথে মিল রেখে এক্স বার 2 লিখেছি, ওয়াই তো এক্স বার 2 লিখেছি, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে গড় জানতে হবে। আর কি জানতে হবে? 4 নাম্বার সম্মিলিত গড়। সম্মিলিত গড় জানতে হবে, এটাকে বলে এক্স বার সি, কম্বাইন্ড মিন। সম্মিলিত গড় জানতে হবে। কেন সম্মিলিত গড় জানতে হবে? কারণ এই যে আমার সূত্রে d1 স্কয়ার d2 স্কয়ার আছে না, এই দেখো, শুধু ভুল করি, d1 স্কয়ার d2 স্কয়ার আছে না, এই d1 স্কয়ার d2 স্কয়ারের মানগুলো কি করতে হবে? বের করতে হবে। তো d1 টা মানে কি x1 বার মাইনাস x বার c, d2 মানে কি x বার 2 মাইনাস x বার c। সম্মিলিত গড় আছে না, আমাকে সম্মিলিত গড় কি করতে হবে? জানতে হবে। দেখো এখানে কিন্তু লোক সংখ্যা দেওয়া আছে, মানে n1 n2 দেওয়া আছে, আয় দেওয়া আছে। এখানে আয় না দিয়ে তোমাকে উচ্চতা দিতে পারে, ওজন দিতে পারে, যে কোনো কিছুর গড় কি করতে পারে? দিতে পারে। 175 186 দেওয়া আছে, ভেদাঙ্ক দেওয়া আছে, সম্মিলিত গড় দেওয়া নাই। কি দেওয়া নাই? সম্মিলিত গড় দেওয়া নাই। এর মানে কি? এর মানে এই সম্মিলিত বেদাঙ্কর সূত্র লেখার আগে আমাকে সম্মিলিত গড় কি করতে হবে? বের করতে হবে। কারণ সম্মিলিত গড় যদি বের না করি তাহলে আমি d1 d2 এর মানটা বের করতে পারবো না, মানে d1 স্কয়ার d2 স্কয়ার মানটা বের করতে পারবো না, কারণ x বার c এর মানটা দরকার। যদি প্রশ্নে যদি সম্মিলিত গড় দেওয়া থাকে ভালো কথা, কাজ কি হয়ে গেল? সহজ হয়ে গেল। আর প্রশ্নে যদি সম্মিলিত গড় দেওয়া না থাকে তাহলে সম্মিলিত গড়টা বের করতে হবে। আমরা পড়েছি সম্মিলিত গড় সমান কত? n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। আমরা কোথায় পড়েছি? আমরা কেন্দ্রীয় প্রবণতাতে পড়িয়েছি। এখন যদি আমরা কেন্দ্রীয় প্রবণতা ঠিক মতো না পড়ে যদি বিস্তারে চলে আসি তাহলে পরিসংখ্যান আমাদের জন্য কঠিন মনে হবে। আমি একটা কথা বারবার বলছি, আমাদের অর্থনীতির পরিসংখ্যান বলো, গণিত বলো, সবগুলো একেবারেই সহজ, পানির মতো সহজ। কঠিন আমরা করি। আমরা কঠিন করি কিভাবে? আমরা কঠিন করি, আমরা ধারাবাহিকতা লঙ্ঘন করে কি করি? কঠিন করি। ধৈর্য নাই আমাদের। আমরা মনে করি ওই চ্যাপ্টার দেখে আমরা কি করব? পরীক্ষাতে আনসার করে ফেলবো। প্রকৃতপক্ষে আনসার করা কি যায় না। আমরা কেন্দ্রীয় প্রবণতা ধারাবাহিকভাবে করে আসি, দেখবা সব সহজ লাগবে, বিস্তারও সহজে লাগবে। আমরা কেন্দ্রীয় প্রবণতাতে আনসার করেছি এটা।
তাহলে দেখো আমার প্রথম প্রশ্ন হচ্ছে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করো। আমি সম্মিলিত বেদাঙ্কের সূত্র লিখেছি। আমার যে এই কথাগুলো খাতায় তোমরা লিখে রাখো, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, জানতে হবে। এই জিনিসগুলোর ভিতরে যদি কোনো উপাদান যদি না থাকে, আমি এই সূত্রের ধারে কাছে আমি কি করব, আমি যাব না। এই সূত্র থেকে অনেক দূরে আমি কি করব, থাকবো। আমি কি করব, এই 1 2 3 4টা বিষয় আমার কাছে আছে কিনা এটা আমি আগে নিশ্চিত হব। নিশ্চিত হওয়ার পর তারপর সূত্রটা দেখব। প্রথমটা কি, গণসংখ্যা প্রতিটি নিবেশন। গণসংখ্যা মানে কি, প্রতিটি নিবেশনের, এই যে ডানে লিখে দিচ্ছি, কি লিখে দিয়েছি, প্রতিটি নিবেশনের। নিবেশন মানে কি, এমসি কলেজের ইনফরমেশন একটা নিবেশন, ভিক্টোরিয়া কলেজের ইনফরমেশন একটা নিবেশন। এখানে নিবেশন হচ্ছে একটা এক্স গ্রাম আর একটা হচ্ছে ওয়াই গ্রাম। প্রতিটি নিবেশনের গণসংখ্যা জানতে হবে। হ্যাঁ, গণসংখ্যা জানি। প্রতিটি নিবেশনের বেদাঙ্ক জানতে হবে। হ্যাঁ, বেদাঙ্ক কি জানি। প্রতিটি নিবেশনের গড় জানতে হবে। হ্যাঁ, গড় জানি। 4 নাম্বার, সম্মিলিত গড় জানতে হবে। সম্মিলিত গড় দেওয়া নাই। অতএব সম্মিলিত পরিমিত ব্যবধান বের করতে হলে সবার আগে সম্মিলিত গড় বের করতে হবে। তাহলে আমরা আনসার শুরু করে দিই। ঠিক আছে? আর লেট না করে আমরা আনসার কি করে দিই, শুরু করে দিই। তোমরা দয়া করে একটু খাতায় লেখো, দেয়া আছে এক্স গ্রামের লোক সংখ্যা, এইভাবে লেখো। দেয়া আছে এক্স গ্রামের লোক সংখ্যা, ঠিক আছে? দেয়া আছে এক্স গ্রামের লোক সংখ্যা N1 ইকুয়াল টু কত, 600। মানে প্রশ্নে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আগে আমাকে খাতায় উঠাতে হবে। একটা অঙ্ক করে দিচ্ছি, এই নিয়মের বাকি অঙ্কগুলো আশা করি তোমরা কি করবে, পারবে। ও আরেকটা কথা বলে রাখি, অনেক সব বইতে দেখার পর দেখা যাও যে তোমরা সূত্র একটু ভিন্ন হয়ে গেছে, তো বলো স্যার যে বইয়ের সূত্র ঠিক না আপনার সূত্র ঠিক। আমি বলো স্যার দুইজনই কি ঠিক আছে, তবে গাইড বই থেকে কোনো উদাহরণ দয়া করে কি করবা, দিবা না। বুঝছো? কেন, একটু সূত্র ভিন্ন হতে পারে কিন্তু একই। যেমন এই যে আমি এইভাবে লিখেছি N1 ব্র্যাকেট সিগমা 1 স্কয়ার D1 স্কয়ার, কিন্তু কোনো কোনো বইতে লেখছে N1 সিগমা স্কয়ার প্লাস N2 সিগমা 2 স্কয়ার প্লাস N1 D1 স্কয়ার প্লাস N2 D2 স্কয়ার। মানে কোনো ব্র্যাকেট না দিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে লিখেছে। আর আমি কি করেছি, যে প্রথম নিবেশনটাকে একসাথে লিখেছি, দ্বিতীয় নিবেশনটাকে একসাথে লিখেছি। এক একজনের এক এক স্টাইল। দেয়া আছে এক্স গ্রামের লোক সংখ্যা N1 ইকুয়াল টু 600। এরপর কি জানতে হবে, গড় জানি। হ্যাঁ, তারপর এক্স গ্রামের গড় আয় x1 বার ইকুয়াল টু কত দেয়া আছে, 175। ঠিক আছে? এরপরে লেখো যে এক্স গ্রামের সম্মিলিত এক্স গ্রামের বেদাঙ্ক, এক্স গ্রামের বেদাঙ্ক কত লিখবো, সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু কত, 100। বেদাঙ্ক সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু কত, 100। ঠিক আছে? একটা কথা বলে দিচ্ছি, যদি বলতো যে এক্স গ্রামের পরিমিত ব্যবধান, ধরো এখানে 5 বলেছে, তো আমি লিখতাম এক্স গ্রামের পরিমিত ব্যবধান সিগমা 1 ইকুয়াল টু 5। পরের লাইনে লিখতাম বেদাঙ্ক সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু 25, কারণ 5 এর বর্গ কত, 25। ক্লিয়ার? জি। তাহলে এক্স গ্রাম। ঠিক একইভাবে এখন খাতায় লেখো যে ওয়াই গ্রামের, এক্স এর জায়গায় ওয়াই লিখবা, এক্স এর জায়গায় কি লিখবা, এক্স এর জায়গায় ওয়াই লিখবা। ওয়াই গ্রামের লোক সংখ্যা N2, এই N এর জায়গায় কত লিখবা, 2 লিখবা। N2 ইকুয়াল টু কত, 500। ঠিক আছে? তারপর গড় আয় x2 বার ইকুয়াল টু কত লিখবা, 186। আর বেদাঙ্ক সিগমা 2 স্কয়ার ইকুয়াল টু কত লিখবা, 81। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে এখানে কি লিখবা, ওয়াই গ্রামের। প্রশ্নের তথ্যগুলো কি করবা, খাতায় উঠাবা। উঠানোর পর এখন তোমরা লেখো আমরা জানি সম্মিলিত গড় x বার c ইকুয়াল টু, এইটা লিখে ফেলো। আমরা জানি সম্মিলিত কি যেন বলে, গড়
x বার সি ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার বাই n1 প্লাস n2, এটা দয়া করে লিখে ফেলো। লিখে তারপর লেখো x বার সি ইকুয়াল টু n1 এর জায়গায় কত লিখবা, n1 এর জায়গায় কত 600, x1 বারের জায়গায় কত লিখবা 175 প্লাস n2 এর জায়গায় কত লিখবা 500, আর x2 বারের জায়গায় লিখবা 186, ওই যে একটু আগে লিখছি না। আর নিচে n1 এর জায়গায় লিখবা 600 প্লাস কত 500, 600 প্লাস কত 500 লিখবা। ঠিক আছে, লেখার পর এখন তুমি করো, এখন তুমি হিসাব করো যে x বার সি 600 আর 175 গুণ দিলে কত হয় একটু দেখি আমি। 600 আর 175, 600 আর 175টা গুণ দিয়ে দেই। 600 গুণন 175, 105 তিনটা শূন্য, 105 তিনটা শূন্য, 105 কয়টা শূন্য, তিনটা শূন্য। ঠিক আছে, এরপর 500 আর 186 গুণ দেব। 500 গুণ দেব আর কত 186 গুণ দেব। 500 আর 186 গুণ দিয়ে পেয়েছি 93, লেখে তিনটা শূন্য, 93 লেখে কয়টা শূন্য, তিনটা শূন্য। ঠিক আছে, তিনটা শূন্য। এরপরে কত 600 আর 500 যোগ করলে কত হচ্ছে 1100, or x বার সি ইকুয়াল টু 1100। 105 আর 93 মনে হয় কত হচ্ছে 198 লেখে মনে হয় তিনটা শূন্য, 198 তিনটা শূন্য, 198 লেখে কয়টা শূন্য হবে, তিনটা শূন্য। এখন আমি এটাকে একটু কি করি, আবার দুটো শূন্য চলে গেল, 1980 থাকে। এই 1980 কে 11 দ্বারা ভাগ করি, সম্মিলিত গড় পাবো। 1980 কে কত দ্বারা ভাগ দেব, 1980 কে 11 দ্বারা ভাগ করবো, 180 পেয়েছি। সম্মিলিত গড় পেয়েছি 180। সম্মিলিত গড় কত পেয়েছে, 180 পেয়েছি, 180 পেয়েছে। ক্লিয়ার? জি। এখন এক কাজ করি, এখন লেখো, এখন d1 equal to x1 বার মাইনাস x বার সি। x1 বারটা কত স্যার, x1 বার হচ্ছে, x বার 1টা হচ্ছে x গ্রামের গড় আয় 175, 175 বিয়োগ 180 সমান -5, সমান কত, মাইনাস কত 5। ঠিক আছে, -5 সমান -5। ঠিক আছে, d1টা কত, x1 বার মাইনাস x বার সি। x বার 1টা কত 175 আর x বার সি হচ্ছে 180, বিয়োগ দিলে ছোট হতে বড় দিলে -5। সুতরাং d1 স্কয়ার ইকুয়াল টু 25, কারণ এইটার বর্গ হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 এর বর্গ 25। d1 স্কয়ার কেন বের করেছি, এই যে আবার d1 স্কয়ারটা এখানে আছে, এই জন্য আমি d1 স্কয়ারটা কি করেছি, বের করেছি। এখন কোনটা বার করব, এখন বার করব d2। কোনটা, এখন d2 সমান, d2 হচ্ছে x বার 2 মাইনাস x বার। আবার দ্বিতীয় নিবেশনের গড় মানে y গ্রামের গড় হচ্ছে 186, গড় আয় হচ্ছে 186 বিয়োগ 180 সমান কত 6, সমান কত হয়েছে 6 হয়েছে। সুতরাং d2 স্কয়ার হচ্ছে 6 এর বর্গ 36। দেখো আমি d1 স্কয়ার d2 স্কয়ার বের করেছি,
আমি D1 D2 রাখি নাই, কারণ D1 D2 যদি রাখতাম তাহলে এখানে D1 এ কত বসাতাম, -5 লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা বর্গ দিতাম। এর চেয়ে ডাইরেক্ট D1 স্কয়ারের জায়গায় কত লিখবো, 25, সুবিধা হবে। ঠিক আছে, এখন তুমি লেখো সম্মিলিত বেধাঙ্ক বলে সূত্রটা লেখো। সম্মিলিত বেধাঙ্ক বলে কি করো, সূত্রটা লিখে ফেলো। সম্মিলিত বেধাঙ্ক বলে এখন তুমি সূত্রটা লেখো, লিখে দেখো আমরা পারি কি না। সিগমা স্কয়ার সি, আমরা সূত্রটা লিখে ফেলি। n1টা হচ্ছে আমার কত, 600। n1 600, সিগমা 1 স্কয়ার সমান হচ্ছে কত আমার 100। এটা তো আমি আগে খাতায় উঠিয়েছি। D1 স্কয়ার সমান কত ছিল, এই যে 25, দেখেছো? এই আমার প্রথম নিবেশনটা শেষ। দ্বিতীয় নিবেশন n2 সমান কত, 500। n2 সমান এই যে 500, সিগমা 2 স্কয়ার হচ্ছে কত, 81, প্লাস ওইটে D2 স্কয়ার হচ্ছে কত, 36। D2 স্কয়ার কত, 36। নিচে কত, n1 প্লাস n2, 600 প্লাস 500। নিচে 600 প্লাস কত, 500 আমরা কি করলাম, বসিয়ে দিলাম। ঠিক আছে জি। এখন আমরা এটা হিসাব করি। হিসাব নিকাশ করে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে। একটু দেখো তো ঠিক মতো বসিয়েছি কিনা। n1 বসিয়েছি, এইটাও বসিয়েছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো সম্মিলিত বেধাঙ্ক 125 আর 600 গুণ দিয়ে দিই একসাথে, অনেক বড় অঙ্ক, এই জন্য একসাথে গুণ দিয়ে দিই। কোনটা কোনটা বলো, 2 4 6 8 9। এই দেখো আমি কি করব, এই 100 আর 25 কত, 125, 600 সাথে গুণ হবে। 600 ইন্টু 125, 600 ইন্টু 125 সমান ৭৫,০০০। এরপরে 81 আর 36 যোগ করো। 81 সাথে যোগ হবে কত, 36, কত হয়েছে 117, গুণ হবে কত, 500, ৫৮,৫০০, ৫৮,৫০০। নিচে হচ্ছে কত, 1100। পরের লাইন সম্মিলিত বেধাঙ্ক, এই ৭৫,০০০ আর ৫৮,৫০০ যোগ করো। যোগ কত, ৭৫,০০০, হচ্ছে ১,৩৩,৫০০। ১,৩৩,৫০০, নিচে কত, 1100। আমি এখানে একটু মুছি। এই চারটা কিন্তু 1 2 3 4 VBI, এই চারটা দেখবা কোনগুলা এই যে সম্মিলিত বেধাঙ্কের সূত্রে, যেটা নাই সেটা আগে বের করতে হবে। আমার এখানে কোনটা ছিল না, সম্মিলিত গড় ছিল না। আমি সম্মিলিত গড় কি করেছি, বের করেছি। 1,33,৫০০ আর সম্মিলিত বেধাঙ্ক, এই 1,33,৫০০কে ভাগ দেবো কত দিয়ে, 1100 দিয়ে। কত পেয়েছি, 121.37। 121.37, 121.37, 121.37। সুতরাং সম্মিলিত পরিমিত ব্যবধান সিগমা সি ইকুয়াল টু √121.37, অর্থাৎ আমাকে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করতে বলেছে। আমি 121.37 বর্গমূল নেব। 121.37 কত হচ্ছে, 11.02, 11.02, 11 কত হয়েছে, 02। সুতরাং 11.02, এটাই হচ্ছে আমার সম্মিলিত পরিমিত ব্যবধান। আমার আনসারটা হয়ে গেল। দেখো
আমাকে যদি বলতো সম্মিলিত বেদাঙ্ক বের করো, সম্মিলিত বেদাঙ্ক কম্বাইন্ড ভেরিয়েন্স, আনসার কোনটা হতো? এইটা সম্মিলিত বেদাঙ্ক। আমি এখানে আনসার দিতাম, কারণ আমি এখানে আনসার কেন দেই নাই, আমাকে প্রশ্ন করেছে সম্মিলিত পরিমিত ব্যবধান বের করো, এই জন্য আমি লাস্ট লাইনে সম্মিলিত পরিমিত ব্যবধান সিগমা সি দিয়ে এটার বর্গমূল এটা বর্গমূল দিয়ে আমি বের করেছি। এখন দেখো, আমি তো ইচ্ছে করলে সিগমা সি দিয়ে এখানে একটা রুট ওভার দিয়ে করতে পারতাম, তাহলে এখানে একটা রুট ওভার, এখানে রুট ওভার, এখানে রুট ওভার, বারবার শুধু কি করতে হইতো, বড় করে রুট ওভার কি করতে হইতো, দিতে হইতো। এই বারবার যাতে রুট ওভার দেওয়া না লাগে, বেদাঙ্ক বের করে লাস্ট লাইনের সম্মিলিত পরিমিত ব্যবধান বের করেছে। আনসার হয়ে গেল, কত হয়ে গেল? 11.02 হয়েছে। এখন আসো 2 নাম্বার প্রশ্ন, BVVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন গ্রামে আয় বৈষম্য কম? আমাকে বলেছে কোন গ্রামে আয় বৈষম্য কি কম। ক্লিয়ার? কোন গ্রামে আয় বৈষম্য কম? এক কাজ করি, আমি দুটো গ্রামের বিভেদাঙ্ক বের করব। বিভেদাঙ্ক যে কথা, ব্যবধানাঙ্ক কি একই কথা। বিভেদাঙ্ক যে কথা, ব্যবধানাঙ্ক কি একই কথা। আমি দুটো গ্রামের বিভেদাঙ্ক বের করব। দয়া করে খাতায় লিখে রাখো, দয়া করে খাতায় লিখে রাখো কোন গ্রামের আয় বৈষম্য কম, মানে আয় বৈষম্য কম, অথবা আয় বৈষম্য বেশি, অথবা নাম্বারের পার্থক্য বেশি, অথবা আয়ের পার্থক্য বেশি বা আয়ের পার্থক্য কম, এই ধরনের প্রশ্ন যদি করে, অর্থাৎ দুটো নিবেশন তুলনা করে যদি বলে, নিবেশের তথ্য যদি আয় সংক্রান্ত হয়, তাহলে বলবে কোন নিবেশনের আয় পার্থক্য বেশি বা আয় পার্থক্য কম। যদি ওজন হয়, দুটি নিবেশনের কোন নিবেশনের ওজনের পার্থক্য বেশি বা ওজনের পার্থক্য কম। অথবা যদি নাম্বার হয়, তাহলে দুটো কলেজের ভিতরে কোন কলেজের নাম্বারের পার্থক্য কম বা নাম্বারের পার্থক্য বেশি। এগুলো প্রশ্ন কি করতে পারে। এই ধরনের প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে দুটো নিবেশনের বিভেদাঙ্ক বের করতে হবে, অথবা ব্যবধানাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স একই কথা। দুটো নিবেশনের বিভেদাঙ্ক আমাকে বের করতে হবে। আমি দুটো নিবেশনের বিভেদাঙ্ক বের করছি, বের করার পর আমার উত্তর কেন আমি বের করছি সেটা কারণ আমি ব্যাখ্যা করব। আমি আগে বের করি। আমাকে বলেছে কোন গ্রামে আয় বৈষম্য কম। ভালো কথা, এই ধরনের প্রশ্ন দেখলেই বুঝে ফেলবো যে দুটো নিবেশনের বিভেদাঙ্ক বের করতে হবে। আমি লিখছি, দেখো, এক্স গ্রামের বিভেদাঙ্ক CV1, এক্স গ্রামের পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই এক্স গ্রামের গড় আয় ইন্টু 100। এটা তো আমরা জানি, বিভেদাঙ্ক এর আগে করেছি, মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবধানাঙ্ক অথবা বিভেদাঙ্ক CV, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমরা করেছি। এটা বের করার সূত্র কি? লবে থাকবে পরিমিত ব্যবধান, নিচে থাকবে গড় ইন্টু 100। ঠিক আছে, তো দেখি আমরা এটা মান কত বের হয়। দেখি আমরা সিগমা ওয়ানটা কত। সিগমা ওয়ানটা হচ্ছে 10, আর x1 বারটা কত স্যার? x1 বারটা হচ্ছে 175 ইন্টু কত? 100। একটু ডানে লিখে দাও, যেহেতু সিগমা 1 ইকুয়াল টু √100 সমান 10। এটাকে ডানে লিখে দিবা, কারণ সিগমা 1 হচ্ছে এক্স গ্রামের পরিমিত ব্যবধান। আমাকে দেয়া আছে এক্স গ্রামের বেদাঙ্ক, মানে সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু 100, সো সিগমা 1 হচ্ছে √100 ইকুয়াল টু 10, কারণ পরিমিত ব্যবধান বেদাঙ্কের বর্গমূল। এরপর দেখো, সুতরাং CV1 1000কে 175 দ্বারা ভাগ করলে কত হয় দেখো। এক 1000কে ভাগ দেবো কত দ্বারা? 175 দ্বারা। ঠিক আছে, একটু ভাগটা দিয়ে একটু অপেক্ষা করো।
1000 এ কাটো, 1000 ভাগ কত, 175, 5.71, 5 পয়েন্ট কত, 71%। মানে আমার x গ্রামের আয়ের বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক হচ্ছে 5.71%। ক্লিয়ার? এখন আসো আমার y গ্রামের বিভেদাঙ্ক। তো ভালো কথা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স 2 দিলাম y গ্রামকে, সেটা সিগমা 2 বাই কত, x2 বার ইন্টু কত, 100। তারপর লেখো CV2 সমান, আমার সিগমা 2টা কত, 81 না, 81 বর্গমূল হচ্ছে 9, আর x2 বার হচ্ছে 186, 186 ইন্টু 100। ডানে একটু লিখে দিবা, যেহেতু সিগমা 2 ইকুয়াল টু 81 ইকুয়াল টু 9, একটু ডানে কি করবা লিখে দিবা, বেদাঙ্কের বর্গমূল হচ্ছে সিগমা 2। এরপরে দেখো, সুতরাং CV2 সমান 900 কে 186 দ্বারা ভাগ করব, 900 কে 186 দ্বারা ভাগ করব, 900 কে 900, আহারে বারবার 900 তো, হ্যাঁ 900 কে ভাগ দেব কত দ্বারা, 186, হ্যাঁ 4.84%। এটা হচ্ছে কত, 4.84%, 2 নাম্বার। অর্থাৎ প্রথম গ্রামের বিভেদাঙ্ক হচ্ছে, x গ্রামের বিভেদাঙ্ক হচ্ছে 5.71%, আর এটা হচ্ছে 4.84%, 4.84%। এখন আমাকে মন্তব্য করতে হবে কোন গ্রামের আয় বৈষম্য কম। ঠিক আছে, আমি একটু মন্তব্য করছি, একটু অপেক্ষা করো। তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা এইটাকে ধরে ফেলো 5, 4.84 কে কত ধরলাম, 5। এটা তো 4.84 আনসার, এটা ঠিক আছে, সাবধান, 5 বলার কোনো অধিকার আমার নাই। আমি তোমাদের বোঝানোর জন্য 4.84 কে কত ধরলাম, 5% ধরলাম, আর এই 5.71% কে কত ধরলাম, 6%। এখন আসো, x গ্রামের বিভেদাঙ্ক কত ধরেছি, 6%, 5.71 কে 6 ধরলাম, আর 4.84 কে সামান্য বাড়াইয়া 5 ধরলাম, এখানেও সামান্য বাড়াইছে, এখানেও সামান্য বাড়াইছে। তাহলে আমার এই যে বিভেদাঙ্ক 6%, এর মানে কি, এর মানে হচ্ছে আমার x গ্রামের আয় যদি, গড় আয় যদি 100 ধরি, x গ্রামের গড় আয়, বিভেদাঙ্ক সবসময় কার সাথে রিলেটেড, 100 এর সাথে রিলেটেড, গড় 100 এর সাথে রিলেটেড, গড় 100 এর সাথে রিলেটেড। মানে আমার x গ্রামের গড় আয় যদি 100 ধরি, তাহলে x গ্রামের লোকদের আয় 100 হতে 6 কম 94, 100 তে 6 বেশি 106, অর্থাৎ 94 হইতে 106 এর ভিতরে আছে। আবারও বলছি, বিভেদাঙ্ক অলওয়েজ কার সাথে কম্পেয়ার হয়, গড় 100 এর সাথে কল্পনা হয়। এটা আমি কিন্তু ওই যে বিস্তার আলোচনার শুরুতেই বলে দিয়েছিলাম। তাহলে বিভেদাঙ্ক 6%, এর মানে হচ্ছে x গ্রামের গড় আয় যদি 100 টাকা হয়, তাহলে x গ্রামের লোকদের তো সবার আয় 100 টাকা হবে না, কারো 100 টাকার চেয়ে বেশি হবে, কারো 100 টাকার চেয়ে কম হবে। সেটাও যে 6% বিভেদাঙ্ক, মানে 6 কম 94, 6 বেশি 106। আর y গ্রামের লোকদের যদি গড় আয় 100 টাকা হয়, তো সবার তো 100 টাকা হবে না, কারো 5 টাকা কম, বিভেদাঙ্ক 5 ধরেছি না, 5 টাকা কম মানে 95, কারো 5 বেশি কত, 105। এর মানে y গ্রামের লোকদের আয়টা 95 হইতে 105 এর ভিতরে, আর x গ্রামের লোকদের আয়টা 94 হইতে 106 এর ভিতরে। এখন দেখো তো কোন গ্রামের লোকদের আয়ের পার্থক্যটা বেশি, কোন গ্রামের লোকদের আয়ের পার্থক্যটা বেশি। x গ্রামের লোকদের আয়ের পার্থক্য বেশি, কারণ তাদের রেঞ্জ হচ্ছে 94 থেকে 106, আর এদের রেঞ্জ হচ্ছে 95 থেকে 105। বুঝছো, 95 থেকে কত, 105।
আর এর রেঞ্জ হচ্ছে 94 থেকে কত 106, অর্থাৎ কারো 94, কারো 95, একটা হাইয়েস্ট কত 106। আর এর হচ্ছে 95 থেকে স্টার্ট, এইটার লোয়েস্টের চেয়ে এটার লোয়েস্ট একটু আগায়া, আর এর হাইয়েস্টের চেয়ে এর হাইয়েস্ট একটু কম। তাহলে বৈষম্য কোথায় কম, আয়ের পার্থক্য কোথায় কম? ওয়াই গ্রামে কম। অতএব ওয়াই গ্রামে আয় বৈষম্য কম। যে গ্রামে আয়ের পার্থক্য কম সেই গ্রামে আয়ের বৈষম্য কম। যে গ্রামে আয়ের পার্থক্য বেশি সেই গ্রামে আয় বৈষম্য বেশি। আমরা আয় বৈষম্য বলতে কি বুঝি অর্থনীতিতে? আমরা আয় বৈষম্য বলতে বুঝি যে বিভিন্ন শ্রেণীর ভিতরে আয়ের পার্থক্য যদি যত বেশি হবে আয় বৈষম্য তত বেশি হবে, আয়ের পার্থক্য যত কম হবে আয় বৈষম্য তত কম হবে। তো লক্ষ্য করো যে এক্স গ্রামের আয়টাকে আমি 100 কল্পনা করেছি, বিভেদাঙ্ক 6, এবারে কিছু লোকের আয় 100 হতে 6 কম 94, কিছু লোকের আয় 100 হতে 6 বেশি 106। কারণ সবার গড়ায় যদি 100 হয়, সবার আয় তো 100 না, কারো কম হবে কারো বেশি হবে। বিভেদাঙ্ক বলছে যে 6 কম 6 বেশি। ওয়াই গ্রামের ক্ষেত্রে গড়ায়টাকে 100 কল্পনা করলে কারো 5 কম কারো 5 বেশি, 95 হইতে 105। তাহলে এক্স গ্রামের দেখো যে লোকদের আয়ের গ্যাপটা হচ্ছে 94 থেকে 106 এক্স গ্রামে, ওয়াই গ্রামে হচ্ছে 95 থেকে 105। এখানে গ্যাপটা কি কম না? অতএব ওয়াই গ্রামে আয়ের গ্যাপটা কি কম, অতএব ওয়াই গ্রামে আয় বৈষম্য কম। যদি আমাকে বলতো কোন গ্রামে আয় বৈষম্য বেশি, আমি বলতাম এক্স গ্রামে আয় বৈষম্যটা বেশি, কারণ এক্স গ্রামে তাদের গ্যাপটা কি, বিস্তারটা কি বেশি, অতএব আয় বৈষম্যটা কি বেশি, আয় বৈষম্যটা বেশি। কোথায় বেশি? এক্স গ্রামে। অটোমেটিক ওয়াই গ্রামে যদি আয় বৈষম্য কম হয় অটোমেটিক কি হবে, বিকল্প এক্স গ্রামে আয় বৈষম্যটা কি হবে, বেশি হবে। তাহলে একটু দয়া করে খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো, যে নিবেশনের বিভেদাঙ্ক কম হবে সেই নিবেশনে উপাত্তগুলোর ভিতরে পার্থক্য কম হবে। যে নিবেশনের বিভেদাঙ্ক কম হবে সেই নিবেশনের উপাত্তগুলোর ভিতরে পার্থক্য কম হবে। 2 নম্বর দিয়ে লিখে রাখো, যে নিবেশনের বিভেদাঙ্ক বেশি হবে সেই নিবেশনের উপাত্তগুলোর ভিতরে পার্থক্য বেশি হবে। 2 নম্বর দিয়ে লিখে রাখো, যে নিবেশনের বিভেদাঙ্ক বেশি হবে সেই নিবেশনের উপাত্তগুলোর ভিতরে, উপাত্ত মানে তথ্য, তথ্যগুলোর ভিতরে পার্থক্য বেশি হবে। লাস্ট আরেকবার বলছি, যে নিবেশনের বিভেদাঙ্ক কম হবে সেই নিবেশনের উপাত্তগুলোর ভিতরে পার্থক্য কম হবে, অর্থাৎ উপাত্তগুলো কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ উপাত্তগুলোর ভিতরে ঘনত্ব বেশি হবে। অনেকগুলো কথা বলেছে। যে নিবেশনের বিভেদাঙ্ক কম হবে সেই নিবেশনের উপাত্তগুলোর ভিতরে পার্থক্য কম হবে, উপাত্তগুলো কাছাকাছি বসবাস করবে, অর্থাৎ উপাত্তগুলোর ভিতরে ঘনত্ব বেশি হবে। আচ্ছা, আর অন্যটা কি বলছি, যে নিবেশনের বিভেদাঙ্ক বেশি হবে, আগেরটা বলেছি কম হবে, এখন বলছি কি বিভেদাঙ্ক বেশি হবে, সেই নিবেশনের উপাত্তগুলোর ভিতরে পার্থক্য বেশি হবে, উপাত্তগুলোর ভিতরে ঘনত্ব কম হবে। ঠিক আছে, তা আমাকে প্রশ্ন করেছে কোন গ্রামে আয় বৈষম্য কম। আমি এটা আনসার কি দেবো, লাস্ট লাইনটা আমি লিখবো 1 নং এবং 2 নং হতে দেখা যাচ্ছে যে এক্স গ্রামের বিভেদাঙ্ক 5.71% হতে ওয়াই গ্রামের বিভেদাঙ্ক 4.84% কম। সেহেতু এক্স গ্রাম হতে ওয়াই গ্রামের লোকদের আয়ের ব্যবধান কম, অতএব ওয়াই গ্রামে আয় বৈষম্য কম। আমি আবারও বলছি, 1 ও 2 নং হতে দেখা যায় যে এক্স গ্রামের বিভেদাঙ্ক 5.71% হতে এক্স গ্রামের বিভেদাঙ্ক, ওয়াই গ্রামের বিভেদাঙ্ক 4.84% কম। সেহেতু ওয়াই গ্রামের লোকদের আয়ের পার্থক্য কম, অর্থাৎ ওয়াই গ্রামের লোকদের আয় বৈষম্য কম। আনসার শেষ। যদি প্রশ্ন করত কোন গ্রামের আয় বৈষম্য বেশি, কোন গ্রামের আয় বৈষম্য
বেশি। তা আমি এন্ডিংটা কিভাবে দিতাম, 1 ও 2 নং হতে দেখা যায় যে ওয়াই গ্রামের বিভেদাঙ্ক 4.84% হতে এক্স গ্রামের বিভেদাঙ্ক 5.71% বেশি, সেহেতু এক্স গ্রামের লোকদের আয়ের মধ্যে পার্থক্য বেশি, অতএব এক্স গ্রামে আয় বৈষম্য বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের প্রশ্নে যদি দুটো নিবেশন দিয়ে যদি বলে যে কোনটার আয়ের পার্থক্য কম বা আয়ের পার্থক্য বেশি, কোন নিবেশনের নম্বরের পার্থক্য বেশি বা নম্বরের পার্থক্য কম, অথবা কোন নিবেশনের উপাত্তগুলোর ঘনত্ব বেশি বা ঘনত্ব কম, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে কি করতে হবে, দুটো নিবেশনের বিভেদাঙ্ক বের করতে হবে। যে নিবেশনের বিভেদাঙ্কের মানটা কম হবে সেই নিবেশনের তত্ত্বগুলো কাছাকাছি অবস্থান করে, সেই নিবেশনের তত্ত্বগুলোর ভিতরে ঘনত্ব বেশি, সেই নিবেশনের তত্ত্বগুলোর ভিতরে পার্থক্য কম, ঠিক আছে। আবার যে নিবেশনের বিভেদাঙ্ক কি হবে, বেশি হবে, সেই নিবেশনের তথ্যগুলো ভিতরে পার্থক্য বেশি, সেই নিবেশনের তথ্যগুলো কাছাকাছি অবস্থান করে না, সেই নিবেশনের তথ্যগুলোর ভিতরে দূরত্ব বেশি, সেই নিবেশনের তথ্যগুলোর ভিতরে ঘনত্ব কম। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর সম্মিলিত পরিমিত ব্যবধান তোমাদেরকে বের করে কি করেছি দেখিয়েছি। আমি খুব কম সময়ের ভিতরে তোমাদের 6 নাম্বার ক্লাস কি করব দিয়ে দেবো। তোমরা খুব দ্রুত, সময় নাই, এই রমজানের ভিতরে পরিসংখ্যানের অনেক কোর্স আমাদের কি করতে হবে, শেষ করে ফেলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।